ভারতীয় তথা হিন্দি সাহিত্যে মুন্সী প্রেমচাঁদ নামটি অবিস্মরণীয়। তাঁর গল্প থেকে তৈরি হয়েছে সিনেমা, নাটক। গ্রাম এবং শহরের নিম্ন ও মধ্যবিত্ত জীবনের গল্পই বারবার উঠে এসেছে তাঁর কলমে। গল্পে আড্ডায় রৌহিনের আজকের পর্বে থাকছে প্রেমচন্দেরই একটি গল্প, সত্যাগ্রহ। পরাধীন ভারতের বেনারস শহরের পটভূমিতে এই গল্পেও আমরা পাব মানুষের ছোটোখাটো সুখ দুঃখ, রাজনীতি আর জীবনযাপন। গল্পটি পাঠ করছি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রকাশনার মুন্সী প্রেমচাঁদ নির্বাচিত গল্প সমগ্র বইটি থেকে। শুরু করছি আজকের গল্প, মুন্সী প্রেমচন্দের লেখা সত্যাগ্রহ। গল্পটি অনুবাদ করেছেন অমল কুমার রায়, পাঠে আমি রৌহিন। মহামান্য বড়লাট বাহাদুর বেনারস আসছেন। ছোট থেকে বড় সব সরকারি কর্মচারী তাঁর অভ্যর্থনার আয়োজনে নিযুক্ত। এদিকে কংগ্রেসের পক্ষ থেকে শহরে হরতাল পালনের ঘোষণা করা হয়ে গিয়েছে। এতে কর্মচারীদের মধ্যে খুব আলোড়ন পড়েছে। একদিকে ছোট ছোট নিশান লাগিয়ে রাস্তা সাজানো হচ্ছে, রাস্তা পরিষ্কার করার কাজ চলছে, ম্যারাপ বাঁধা হচ্ছে। অন্যদিকে মিলিটারি ও পুলিশের লোক সঙ্গীন উঁচিয়ে শহরের গলিতে রাস্তায় টহল দিয়ে ফিরছে। কর্মচারীদের প্রাণপণ প্রচেষ্টা ছিল যাতে হরতাল না হয়, কিন্তু কংগ্রেসিরাও জেদ ধরে বসেছিল যে হরতাল হবেই হবে। কর্মচারীদের যদি থাকে পশুবল, তো অপরপক্ষে রয়েছে নৈতিক শক্তির ভরসা। এবার দুয়েরই পরীক্ষা হয়ে যাবে। দেখা যাক কারা বাজি জেতে। ঘোড়ায় চড়ে ম্যাজিস্ট্রেট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানদারদের ধমক দিয়ে ফিরছেন। বলছেন, সব বেটাকে জেলে পাঠাবো, বাজার লুট করিয়ে দেবো, এটা করব সেটা করব। দোকানদার হাত জোর করে বলছে, হুজুর আপনি বাদশাহ, ভগবান, আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আমরা কি করব? কংগ্রেসিরা আমাদের আস্ত রাখবে না, আমাদের দোকানে ধর্ণা দেবে, সাপমন্নি করার জন্য চুল দাড়ি রাখবে, কুয়ে ঝাঁপাবে, অনশন করবে। কে জানে, দু চারজন হয়তো প্রাণই দিয়ে দেবে। তাহলে আমাদের মুখে চিরকালের জন্য চুনকালি পড়বে। হুজুর যদি ওই কংগ্রেসওয়ালাদের বোঝান, তাহলে আমাদের খুবই উপকার হয়। হরতাল না করলে আমাদের কোনো ক্ষতি নেই। দেশের বড় বড় লোক সব আসবেন, আমাদের দোকান খোলা থাকবে, দুনো দামে সওদা বেচব, চড়া দরে জিনিস বিক্রি হবে। কিন্তু কি করব বলুন? এই শয়তানগুলোর হাত থেকে তো কিছুতেই রেহাই নেই। রায় সাহেব হরনন্দন, রাজা লালচাঁদ ও খান বাহাদুর মৌলভী মাহমুদ আলী, এরা ছিলেন সরকারি কর্মচারীদের চেয়েও বেশি উদ্বিগ্ন। ম্যাজিস্ট্রেটের সঙ্গে সঙ্গে এবং আলাদাভাবেও তারা চেষ্টা করতে লাগলেন। বাড়িতে দোকানদারদের ডেকে এনে বোঝাতে লাগলেন, অনুনয় বিনয় করতে লাগলেন, চোখ রাঙাতে লাগলেন, এক্কাওয়ালাদের ধমকাতে আর মজুরদের খোসামত করতে লাগলেন। কিন্তু মুষ্টিমেয় কিছু কংগ্রেসি ওদের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল যে তারা কেউ এদের কোনো কথাই শুনছিল না। এমনকি পাড়ার সবজিওয়ালি পর্যন্ত নির্ভয় বলে দিল, হুজুর মেরে ফেললেও দোকান খুলব না, লোকের কাছে মুখ দেখাবো কি করে? সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল ম্যারাপ বাঁধার মজদুর, ঝাড়ুদার, কামার, ছুতোর ইত্যাদি, এরা কাজ না বন্ধ করে দেয় তাহলে তো অনর্থ হয়ে যাবে। রায় সাহেব ম্যাজিস্ট্রেটকে বললেন, হুজুর অন্য শহর থেকে দোকানদার এনে আরেকটা বাজার খুলে দিলে কেমন হয়? খান সাহেব বললেন, সময় এত কম যে আরেকটা বাজার খোলা সম্ভব হবে না। হুজুর কংগ্রেসীদের গ্রেপ্তার করে ফেলুন কিংবা ওদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিন, তারপর দেখুন শায়েস্তা কী করে না হয়। রাজা সাহেব বললেন, না, ধরপাকড় করলে তো লোক আরও বেশি বিরক্ত হবে। কংগ্রেসকে হুজুর বলে দিন যে যদি হরতাল না হয় তাহলে সবাইকে সরকারি চাকরি দিয়ে দেওয়া হবে। কংগ্রেসের অধিকাংশ লোক বেকার, এই প্রলোভন দেখলেই নেচে উঠবে। কিন্তু ম্যাজিস্ট্রেটের কারো কথাই তেমন পছন্দ হলো না। এদিকে মহামান্য বড়লাট বাহাদুরের আসার আর 3 দিন বাকি। 2 শেষ পর্যন্ত রাজা সাহেব এক বুদ্ধি বের করলেন। আমরাই বা কেন নৈতিক শক্তির প্রয়োগ করব না? কংগ্রেসিরাও তো ধর্ম ও নীতির নামে এই হইচই বাঁধায়। আমরাও যদি ওদের অনুকরণ করি তাহলে ওদের অস্ত্রেই ওদের ঘায়েল করা যাবে। এমন কাউকে আমাদের খাড়া করাতে হবে যে ধর্মের নামে প্রতিজ্ঞা করে বলবে, দোকান না খুললে প্রাণ ত্যাগ করব। এই ব্যক্তিকে অবশ্যই ব্রাহ্মণ হতে হবে, এবং এমন ব্রাহ্মণ যাকে শহরের লোক ভক্তি করে আর ভালোবাসে। উপস্থিত অন্যান্যদেরও এই প্রস্তাব মনে ধরল। সবাই লাফিয়ে উঠলেন। রায় সাহেব বললেন, বাস এবার বাজিমাত। আচ্ছা, এমন পণ্ডিত কে আছে? পণ্ডিত গদাধর শর্মা? রাজা, আজ্ঞে না, তাকে কে মানে? খালি খবরের কাগজে লিখে বেড়ায়, শহরের লোক তাকে কতটুকু চেনে? রায় সাহেব,
আচ্ছা, আমরা যেরকম লোক খুঁজছি, দামড়ি ওঝা তো খানিকটা সেই রকমই, তাই না? রাজা: আজ্ঞে না, কলেজের কিছু ছেলে ছাড়া তার নাম আবার কে জানে? রায় সাহেব: পণ্ডিত মোটেরাম শাস্ত্রী? রাজা: এই ব্যাস ব্যাস ব্যাস, চমৎকার বের করেছেন। ইনি নিঃসন্দেহে একেবারে যা চাইছি তাই। একেই ডাকতে হবে। বিদ্বান, ধর্মে কর্মে মতিও রয়েছে, বেশ চতুরও। ইনি যদি আমার কথায় রাজি হয়ে যান তাহলে তো আমাদেরই জিত। রায় সাহেব সঙ্গে সঙ্গে পণ্ডিত মোটেরামের বাড়িতে সংবাদ পাঠালেন। ওই সময় শাস্ত্রীজি পূজা করছিলেন। সংবাদ পেয়েই তাড়াতাড়ি পুজো শেষ করে রওনা দিলেন। রাজা সাহেব ডেকেছেন, ধন্য ভাগ্য। স্ত্রীকে বললেন, আজ খুব ভালো দিন মনে হচ্ছে, কাপড় দাও, গিয়ে দেখি কেন ডেকেছেন। স্ত্রী বললেন, খাবার তৈরি, খেয়ে যাও, কে জানে কখন বাড়ি ফিরতে পারবে। কিন্তু শাস্ত্রীজি এতক্ষণ লোকটিকে দাঁড় করিয়ে রাখা সমীচীন মনে করলেন না। ঠান্ডার দিন ছিল। তিনি লাল বাঁধুনি লাগানো সবুজ রঙের আচকান পরলেন, কাঁধে এক জরির চাদর ফেললেন আর মাথায় বাঁধলেন এক বেনারসি পাগড়ি। তারপর লাল চওড়া পাড়ের রেশমি ধুতি পরে খড়ম পায়ে দিয়ে রওনা হলেন। তার মুখ থেকে ব্রহ্মতেজ ফুটে বেরোচ্ছিল। দূর থেকেই বোঝা যাচ্ছিল কোনো মহাত্মা আসছেন। রাস্তায় যার সঙ্গেই দেখা হচ্ছিল তিনিই মাথা নুইয়ে তাকে নমস্কার করছিলেন। কত দোকানদার তাকে দেখে দাঁড়িয়ে প্রণাম জানালো। সমস্ত কাশি তো এখন এই একজনের নামেই চলছে, ইনি ছাড়া আর কেই বা রয়েছে? কি নম্র স্বভাব, ছেলেপুলেদের সঙ্গে পর্যন্ত হেসে কথা বলেন। এইভাবেই পণ্ডিতজি রায় সাহেবের বাড়িতে এসে পৌঁছলেন। তিন বন্ধুই দাঁড়িয়ে উঠে তাকে অভ্যর্থনা করলেন। খান বাহাদুর বললেন, বলুন পণ্ডিতজি, শরীর ভালো তো? অবশ্য আপনাকে তো এক্সিবিশনে সাজিয়ে রাখা চলে, আপনার ওজন বোধহয় 10 মণের কম হবে না। রায় সাহেব বললেন, 1 মণ বিদ্যের জন্য 10 মণ বুদ্ধি তো চাই। অমনি করেই বলতে পারি, 1 মণ বুদ্ধির জন্য 10 মণি শরীর তো চাই। তা না হলে তার ভার কে বইবে? রাজা সাহেব বললেন, আপনি এর মর্ম বুঝতে পারবেন না। বুদ্ধি এক প্রকারের সর্দির মতো, যখন মগজে ধরে না তখন দেহে এসে ভর করে। খান সাহেব, আমি তো প্রবীণদের কাছে শুনেছি যে মোটা তার সঙ্গে বুদ্ধির ঝগড়া। রায় সাহেব, আপনার অঙ্কটাতেই গলদ ছিল, নইলে আপনি এটা সহজেই বুঝতে পারতেন যে বুদ্ধি আর দেহের অনুপাত যদি 1:10 হয়, তখন স্বাভাবিকভাবেই মানুষ যত মোটা হবে তার বুদ্ধির ওজনও তত বেশি হবে। রাজা সাহেব, এ থেকে এটাই প্রমাণ হলো যে যে যত মোটা তার বুদ্ধিও তত মোটা। মোটেরাম, যখন মোটা বুদ্ধির দৌড়েই রাজ পরিবারে ডাক পড়ে, তখন চিকন বুদ্ধি আর কোন কাজে লাগবে? হাস্য পরিহাসের পর রাজা সাহেব বর্তমান সমস্যাটি পণ্ডিতজির কাছে উপস্থিত করলেন এবং সমস্যার সমাধানকল্পে যে উপায় ভাবা হয়েছিল তাও প্রকাশ করলেন। তিনি বললেন, বস, আপনি এটা বুঝে নিন যে এখন আপনার ভবিষ্যৎ পুরোপুরি আপনার হাতে। নিজের ভাগ্য নির্ণয়ের এমন সুবর্ণ সুযোগ বোধহয় আর কারুর হয়নি। হরতালটা যদি আটকাতে পারেন তাহলে আর কিছু না হোক অন্তত এটুকু বলতে পারি যে আপনাকে আর সারা জীবনে কারুর দরজায় গিয়ে দাঁড়াতে হবে না। বস, আপনি এমন কোনো ব্রতে লেগে পড়ুন যাতে শহরের লোক আঁতকে ওঠে। কংগ্রেসিরা তো ধর্মের দোহাই দিয়ে লোকের এত শক্তি বাড়িয়ে দিয়েছে। বস, এমন কোনো যুক্তি বের করুন যাতে মানুষের ধর্মভাবনায় চোট লাগে। মোটেরাম গম্ভীরভাবে উত্তর দিলেন, এ তো এমন কিছু কঠিন কাজ নয়। আমি এমন এমন আচার অনুষ্ঠান করতে পারি যাতে আকাশ থেকে বৃষ্টি নামবে, মহামারীর প্রকোপ শান্ত হয়ে যাবে, ফসলের দাম চড়ে যাবে বা কমে আসবে। কংগ্রেসীদের পরাস্ত করা তো এমন একটা বড় ব্যাপার কিছু নয়। যারা দুপাতা ইংরেজি পড়েছে সেই সব মহাত্মারা নিজেদের বড় ভাবে। যে কাজ আমার দ্বারা করা সম্ভব তা অন্য কেউ করতে পারবে না, কিন্তু ওদের তো গুপ্তবিদ্যা সম্পর্কে কোনো ধারণাই নেই। খান সাহেব বললেন, তাহলে তো জনাব বলতে হয় আপনি দ্বিতীয় ঈশ্বর। আমরা কি করে জানবো আপনারা তো বিভূতি? খামোকা এতদিন আমরা ভেবে ভেবে হয়রান হয়েছি। মোটেরাম বললেন, সাহেব, আমি গুপ্তধনের সন্ধান দিতে পারি, পূর্বপুরুষদের এনে হাজির করতে পারি। চাই কেবল সমজদার। সংসারে গুণী লোকের অভাব নেই, অভাব গুণগ্রাহীর। গুণ হারায় না, হারায় গুণের সমজদার। রাজা সাহেব বললেন, আচ্ছা, এই ব্রতের জন্য আপনাকে দক্ষিণা কত দিতে হবে? মোটেরাম, ওই ভক্তি করে যা দেবেন।
রাজা: হ্যাঁ, কিছু বলা যাবে কি, ব্রতটি কীরকম হবে? মোটেরাম: অনশন ব্রত চলবে, সেই সঙ্গে চলবে মন্ত্র জপ। সারা শহরে যদি হইচই না ফেলতে পারি তবে আমার নামই মোটেরাম নয়। রাজা: তাহলে কখন থেকে? মোটেরাম: হ্যাঁ, আজ থেকেই হতে পারে। হ্যাঁ, প্রথমেই দেবতাদের আবাহনের নিমিত্ত কিছু টাকা দিয়ে দেবেন। টাকার কোনো অভাব ছিল কি? পণ্ডিতজি টাকা পেয়ে গেলেন এবং খুশি হয়ে বাড়ি ফিরলেন। স্ত্রীকে সব কথা জানালে তিনি চিন্তিত হয়ে বললেন, তুমি অনর্থক নিজের কাঁধে এই ঝামেলা নিলে। খিদে যদি সইতে না পারো তখন? সারা শহরে ঢিঢি পড়ে যাবে, লোকে হাসবে। না, টাকা ফিরিয়ে দাও। মোটেরাম আশ্বাস দিয়ে বললেন, আরে ক্ষুধা সহ্য করা যাবে না কেন? আমি কি এতই মূর্খ যে ওখানে গিয়েই বসে পড়ব? প্রথমে আমার খাবার ব্যবস্থা করো। অমৃতি, লাড্ডু, রসগোল্লা নিয়ে এসো, পেট ভরে খেয়ে নিই। শোনো, আজকের মালাইও খাবো, তারপর আজকের বাদামের একটা পরত জমিয়ে নেব, কিছু কম সম পড়লে সরপরা দই দিয়ে পুষিয়ে নেব। দেখব ক্ষুধা কী করে কাছে ঘেঁচতে পারে। 3 দিন তো দমই নিতে পারা যাবে না, ক্ষুধা আর আসবে কী করে? এতেই তো সারা শহরে তোলপাড় শুরু হয়ে যাবে। আমার ভাগ্য সূর্য উদয় হবার মুখে, এই সময় মন স্থির করতে না পারলে পরে পস্তাতে হবে। হরতাল যদি ভেস্তে দিতে পারি, ধরে রাখো লাল হয়ে যাব। আর বিফল হলেই বা কি, আমার গ্যাঁটের করি তো আর কিছু যাচ্ছে না, 100 টাকা তো হাতে এসেই গেছে। এদিকে তো খাবারের এই ব্যবস্থা হলো। অন্যদিকে পণ্ডিত মোটেরাম ঢেঁড়া পিটিয়ে দিলেন এই বলে যে সন্ধ্যায় পণ্ডিত মোটেরাম টাউন হল ময়দানে দেশের রাজনৈতিক সমস্যা নিয়ে ভাষণ দেবেন। সবাই যেন অবশ্য যোগ দেন। পণ্ডিতজি বরাবরই রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকতেন। আজ যখন তিনি এই বিষয় নিয়েই কিছু বলবেন, তখন সব সেটা শুনতে হবে। লোকের ঔৎসুক্য হলো। শহরে পণ্ডিতজির খুব নাম ডাক ছিল। নির্দিষ্ট সময়ে কয়েক হাজার লোকের ভিড় হয়ে গেল। পণ্ডিতজির বাড়ি থেকে বেশ ভালোভাবেই তৈরি হয়ে সেখানে পৌঁছলেন। পেট এত ভর্তি ছিল যে তার পক্ষে চলাই কঠিন হয়ে পড়েছিল। যেই মাত্র তিনি উপস্থিত হলেন, শ্রোতারা সব দাঁড়িয়ে উঠে তাকে দণ্ডবৎ প্রণাম করল। মোটেরাম বললেন, নগরবাসী, ব্যবসায়ী, শেঠ ও মহাজনগণ, আমি শুনেছি তোমরা কংগ্রেসীদের কথায় বড়লাট বাহাদুরের শুভানুগমন উপলক্ষে হরতাল প্রতিপালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছ। এটা কত বড় কৃতজ্ঞতা! তিনি তো চাইলেই আজ তোমাদের তোপের মুখে উড়িয়ে দিতে পারেন, সারা শহর ধ্বংস করে দিতে পারেন। রাজা তো হাসি ঠাট্টার ব্যাপার নয়, তিনি এসব দেখেও দেখেন না। তোমাদের দৈন্যের জন্য তার মনে আছে দয়া, আর তোমরা গরুর মতো অন্যের ক্ষেতে চড়েই যাচ্ছ এই ভরসায় যে গোহত্যার পাপের ভয় কেউ তোমাদের গায়ে হাত দেবে না। লাট সাহেব চাইলে তো আজই রেল বন্ধ করে দিতে পারেন, ডাক বন্ধ করে দিতে পারেন, জিনিসপত্রের যাতায়াত বন্ধ করে দিতে পারেন। বলো, তখন কি করবে? উনি চাইলে তো আজ সমস্ত শহরবাসীকে জেলে পুরতে পারেন। বলো, তখন কি করবে? তোমরা তার হাত থেকে পালিয়ে কোথায় যাবে? কোনো জায়গা আছে? কাজেই যখন এই দেশে তাঁরই অধীনে থাকতে হবে, তখন এত ঝামেলা করে কি লাভ? মনে রাখবে, তোমাদের প্রাণ তাঁর হাতের মুঠোয়। উনি যদি প্লেগের জীবাণু ছড়িয়ে দেন, তাহলে চারিদিকে হাহাকার পড়ে যাবে। ঝাঁটা দিয়ে কালবৈশাখী ঠেকাতে চাইছো তোমরা? খবরদার, কেউ বাজার বন্ধ করেছো কি? আমার সাপ কথা, অন্ন জল গ্রহণ না করে আমি প্রাণত্যাগ করব। একজন আশঙ্কা প্রকাশ করে বললেন, মহারাজ, আপনার প্রাণ বেরোতে বেরোতে তো 1 মাসের কম লাগবে না, 3 দিনে কি হবে? মেটেরাম ক্ষেপে উঠে বললেন, প্রাণ শরীরে থাকে না, থাকে ব্রহ্মাণ্ডে। আমি ইচ্ছে করলে যোগ বলে এখনই প্রাণ ত্যাগ করতে পারি। আমি তোমাদের হুঁশিয়ার করে দিলাম। এবার তোমরা কি করবে না করবে তা তোমরাই জানো। আমার কথা শুনলে তোমাদের কল্যাণ হবে, যদি না শোনো ব্রহ্মা হত্যার পাতক লাগবে। জগতে কোথাও আর মুখ দেখাতে পারবে না। বসো। এই আমার কথা, এই আমি বসলাম। 3 শহরে এই সংবাদ প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে লোকে বিমূঢ় হয়ে পড়ল। অফিসারদের এই নতুন চাল তাদের প্রায় হতবুদ্ধি করে দিল। কংগ্রেসের লোক তো বলতে লাগলো যে এসব বুজরুকি। যারা রাজভক্ত তারা পণ্ডিতকে কিছু টাকা খাইয়ে এই ভাঁড়ামি শুরু করেছে। যখন আর কিছুতেই কিছু হবার নয়, সৈন্যবাহিনী, পুলিশ, আইন সব কিছুই ফেল পড়ে গেছে, তখন এই নতুন জাল পাতা হয়েছে। এটা আর কিছুই নয়, রাজনৈতিক দেউলেপনা।
তা না হলে পণ্ডিতজি কবে আবার এমন দেশসেবক ছিলেন যে হঠাৎ দেশের দুঃখে গলে গিয়ে ব্রত লাগিয়ে দিলেন? একে না খেয়ে মরতে দেওয়াই উচিত, দুদিনেই চুকে যাবে। এই নতুন চালের উদ্দেশ্য এখনই ফাঁস করে দিতে হবে। যদি এই চাল সফল হয়ে যায় তাহলে বুঝতে হবে অফিসারদের হাতে একটা নতুন অস্ত্র এসে গেছে, আর তারাও সব সময় এর প্রয়োগ করতে থাকবে। জনসাধারণ তো আর এত বুঝবে না যে এর রহস্যটা কি, মিথ্যে ভয়ের শিকার হয়ে পড়বে। কিন্তু শহরের বানিয়া সম্প্রদায় ও মহাজনরা, যারা প্রায়শই খুব ধর্মভীরু হন, তারা এত ঘাবড়ে গেলেন যে এই সব কথা তাদের মনে কোনো দাগই কাটতে পারল না। তাঁরা বলতে লাগলেন, সাহেব, আপনাদের কথায় সরকারের চোখে আমরা খারাপ হয়ে গেছি, ক্ষতি স্বীকারের জন্য প্রস্তুত হয়েছি। রোজগার গেছে, কত লোক দেউলিয়া হয়ে গেছে, অফিসারদের কাছে মুখ দেখাবার উপায় নেই। আগে যখন যেতাম তারা আসুন শেঠজি বলে খাতির করত, আর এখন রেলগাড়িতে ধাক্কা খেলেও কেউ কিচ্ছু বলে না। আর হোক আর নাই হোক, হিসেবের খাতায় ওজন দেখে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। এসব সয়েছি, সইবও, কিন্তু ধর্মের ব্যাপারে আপনাদের নেতৃত্ব মেনে নিতে পারবো না। যখন একজন পণ্ডিত, কুলশ্রেষ্ঠ ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ আমাদের জন্য অন্নজল ত্যাগ করছেন, তখন আমরা কিভাবে খাওয়া দাওয়া সেরে পা টান করে শুয়ে থাকব? আর যদি মারা যায় তাহলে ভগবানের কাছে আমরা কি জবাবদিহি করব? মোট কথা হলো, কংগ্রেসিদের কথা খাটল না। ব্যবসায়ীদের এক ডেপুটেশন রাত 9টায় পণ্ডিতজির কাছে উপস্থিত হলো। পণ্ডিতজি তো আর আচ্ছা করেই খেয়ে নিয়েছিলেন, তবে আচ্ছা করে খাওয়া তার কাছে একটা খুব অভূতপূর্ব ব্যাপার ছিল না। মাসে প্রায় 20 দিন অবশ্যই তিনি নিমন্ত্রণ পেতেন, আর নিমন্ত্রণে আচ্ছা করে খাওয়া তো একটা সাধারণ ব্যাপার। সহভোজীদের দেখা দেখি জেদাজেদি করে গৃহস্বামীর সবিনয় আগ্রহে কিংবা সর্বোপরি ভোজ্যবস্তুর উৎকৃষ্টতার কারণে ভোজন মাত্রাতিরিক্ত হয়েই পড়ত। এই রকম পরীক্ষায় পণ্ডিতজির জঠরাগ্নি ক্রমাগতই উত্তীর্ণ হতো। অতএব এই সময় খাবার সময় হবার ফলে পণ্ডিতজির মনের মধ্যে একটু দ্বন্দ্ব শুরু হলো। উনি ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলেন এ কথা বলছি না, তবে পেট না ফাঁপলে, অজীর্ণ না হলে খাবার সময় যখন আসে তখন খাবার জন্য মনে এক প্রকারের ইচ্ছে জেগে ওঠে। শাস্ত্রীজির এ সময় সেই দশা হয়েছিল। মন চাইছিল কোনো ফেরিওয়ালাকে ডেকে কিছু কিনে নেন, কিন্তু অফিসাররা তাঁরই নিমিত্ত সেখানে কয়েকজন পুলিশ মোতায়েন করে দিয়েছিলেন। তারা সেখান থেকে যাবার নামও নিচ্ছিল না। কি করে যে এই যমদূতগুলোকে সেখান থেকে সরানো যায়, এই সমস্যার সমাধান কল্পে পণ্ডিতজি তাঁর বিপুল বুদ্ধি নিয়োজিত করেছিলেন। খামোখা এই পাজিগুলোকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। পণ্ডিতজি তো আর কোনো কয়েদি নন যে ভেগে যাবেন। অফিসারেরা সম্ভবত এই ব্যবস্থা এই জন্য রেখেছিলেন যাতে কংগ্রেসিরা জোর জবরদস্তি করে পণ্ডিতজিকে ওখান থেকে সরাতে না পারে। কে জানে ওরা কী চাল চালবে। এরকম অনুচিত ও অপমানকর অবস্থার হাত থেকে পণ্ডিতজিকে রক্ষা করা তো ছিল অফিসারদের কর্তব্য। তিনি এই সব চিন্তা করছেন এমন সময় ব্যবসায়ীদের ডেপুটেশন এসে পৌঁছালো। পণ্ডিতজি কনুইয়ের উপর মাথা রেখে শুয়েছিলেন, উঠে ঠিক হয়ে বসলেন। নেতারা তাঁর চরণ স্পর্শ করে বললেন, মহারাজ, আমাদের উপর কেন আপনি কুপিত হলেন? আপনার যা আজ্ঞা তাই আমরা শিরোধার্য করব। আপনি উঠুন, অন্ন জল গ্রহণ করুন। আমাদের ধারণা ছিল না যে আপনি যথার্থই এই ব্রত পালনে ইচ্ছুক। তা না হলে প্রথমেই আমরা আপনাকে মিনতি করতাম। আপনি দয়া করুন, 10টা বাজে, আপনার কথা আমরা কখনো ফেলব না। এই কংগ্রেসিরাই তোমাদের সর্বনাশ করে ছাড়বে। নিজেরা তো ডুবতে বসেছেই, তোমাদেরও সঙ্গে নিয়ে ডুববে। বাজার বন্ধ থাকলে তোমাদেরই ক্ষতি হবে, সরকারের কি হবে? তোমরা চাকরি ছেড়ে দিলে তোমরাই না খেয়ে মরবে, সরকারের কি হবে? তোমরা জেলে গিয়ে ঘানি টানবে, সরকারের কি হবে? জানি না কিভাবে এই সব উদ্ভট চিন্তা তোমাদের মাথায় ঢুকেছে। তোমরা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করছো। এইসব শয়তানদের কথায় তোমরা থেকো না। কি দোকান খোলা রাখবে? শেঠ, মহারাজ, যতক্ষণ পর্যন্ত শহরের সমস্ত লোক এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিচ্ছে ততক্ষণ আমরা কি করে বিরোধিতা করব? কংগ্রেসিরা যদি লুটোতরাজ শুরু করিয়ে দেয় তখন কে আমাদের সাহায্য করবে? আপনি উঠুন, আহার করুন। কাল আমরা সকলে বসে যা ঠিক হয় আপনাকে জানিয়ে দেব। মোটেরাম, তাহলে সভা করেই এসো। ডেপুটেশন যখন নিরাশ হয়ে চলে যাচ্ছে তখন পণ্ডিতজি বললেন, তোমাদের কারুর কাছে নস্যি নেই বোধহয়? এক ভদ্রলোক নস্যির ডিবা বার করে দিয়ে দিলেন।
লোকজন চলে গেলে মেটেরাম পুলিশদের জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? সিপাহীরা বলল, সাহেবের হুকুম, কি করব? মেটেরাম, এখান থেকে চলে যাও। সিপাহী, আপনার কথাতেই চলে যাব? কাল যখন চাকরি চলে যাবে তখন কি আপনি খেতে দেবেন? মোটেরাম, আমি বলছি চলে যাও, নইলে আমি এখান থেকে চলে যাব। আমি কি কয়দি যে তোমরা ঘিরে দাঁড়িয়ে রয়েছ? সিপাহী, চলে যাবেন কি, ক্ষমতা আছে? মোটেরাম, ক্ষমতা থাকবে না কেন রে বেটা, কোনো অপরাধ করেছি? সিপাহী, আচ্ছা যাও তো দেখি। পণ্ডিতজি ব্রহ্মতেজে প্রদীপ্ত হয়ে সিপাহীকে এমন জোরে ধাক্কা এক দিলেন যে সে কয়েক পা গিয়ে মুখ থুবড়ে পড়ল। অন্য সিপাহীরা এতে সাহস হারিয়ে ফেলল। তারা সকলেই পণ্ডিতজিকে থলথলে ভেবেছিল। পরাক্রম দেখে নিঃশব্দে সরে পড়ল। মোটেরাম এবার চারিদিকে দেখতে লাগলেন কোনো ফেরিওয়ালা দেখা যায় কি না যার কাছ থেকে কিছু কিনতে পারেন। কিন্তু চিন্তা হলো, যদি সেই ব্যক্তি কাউকে বলে দেয় তাহলে তো সবাই হাততালি দেবে। না, এমন চতুরতার সঙ্গে কাজটা সারতে হবে যাতে খবরটা পাচার না হয়ে যায়। এরকম সংকটেই তো মানুষের বুদ্ধিবলের পরিচয় মেলে। এই মুহূর্তেই তিনি এই কঠিন প্রশ্নের সমাধান করে ফেললেন। দৈবযোগে ঠিক ওই সময় এক ফেরিওয়ালাকে যেতে দেখা গেল। 11টা বেজে গিয়েছিল, চারিদিক নিস্তব্ধ হয়ে গিয়েছিল। পণ্ডিতজি ডাকলেন, ফেরিওয়ালা, ও ফেরিওয়ালা। ফেরিওয়ালা, বলুন কি দেব? তাহলে খিদেটা পেল বলুন? অন্ন জল ত্যাগ করা সাধুদেরই সাজে, আমার আপনার কাজ নয়। মোটেরাম, এই বেটা বলছিস কি? আমি সাধুর চেয়ে কম কিসে? চাইলে মাসের পর মাস পড়ে থাকতে পারি, ক্ষুধা তৃষ্ণা কিছুই লাগবে না। তোকে শুধু এই জন্যই ডেকেছি যে তোর কুপিটা আমাকে একটু দিবি। দেখতে চাই ওখানে কি একটা নড়াচড়া করছে। ভয় হচ্ছে, সাপটাপ নয় তো। ফেরিওয়ালা কুপি তুলে নিয়ে দিলে পণ্ডিতজি কি যেন এদিক ওদিক খুঁজে দেখতে লাগলেন। হঠাৎ হাত থেকে ছিটকে কুপি মাটিতে পড়ে গিয়ে নিভে গেল আর সমস্ত তেল পড়ে গড়িয়ে গেল। পণ্ডিতজি তার উপর আবার এমন এক ঠক্কর মারলেন যাতে বাকি তেলটাও আর না থাকে। ফেরিওয়ালা কুপি ঝাঁকিয়ে, মহারাজ, এতে তো এক ফোঁটা তেলও আর নেই, এখনও 4 পয়সার মতো সওদা বেচতে পারতাম, আপনি আমাকে কি ঝামেলাই না ফেললেন। মোটেরাম, ভাইয়া, মানুষের হাত তো ছিটকে পড়ে গেছে, তা এখন কি হাত কেটে ফেলবো? এই নে পয়সা, কোনো জায়গা থেকে গিয়ে তেল ভরে নিয়ে আয়। ফেরিওয়ালা পয়সা নিয়ে, তা তেল ভরিয়ে এখন থোড়াই এখানে আসবো। মোটেরাম, আরে ঝুড়িটা রেখে গিয়ে একটু তেল নিয়ে আয়, তা নয়তো আমাকে সাপে কাটলে তোর উপরেই খুনের দায় পড়বে। কিছু একটা প্রাণী অবশ্যই আছে, দেখ কি নড়ছে, এই আবার পালিয়েছে। আরে যা তো দেখি, যা যা তেল নিয়ে আয়, আমি তোর ঝুড়ি পাহারা দিচ্ছি। আর ভয় পাস যদি তোর টাকা পয়সা সঙ্গে নিয়েই যা। ফেরিওয়ালা পড়ল নিদারুণ উভয় সংকটে। ঝুড়ি থেকে পয়সা বের করে নিলে ভয়, পণ্ডিতজি মনে মনে খারাপ না ভাবেন। যদি মনে করেন তাঁকে অবিশ্বাস করা হচ্ছে, ফেলে রেখে গেলে কে জানে তার মনে কি আছে। সবার মন তো আর সবসময় ঠিক থাকে না। যাই হোক, ভেবেচিন্তে শেষ পর্যন্ত সে স্থির করল ঝুড়ি রেখেই সে যাবে, কপালে যা আছে তা হবে। সে বাজারের দিকে রওনা হতেই পণ্ডিতজির নজর গিয়ে পড়ল ঝুড়ির ওপর। বুকটা খুব দমে গেল। ঝুড়িতে মিষ্টি খুব কমই পড়েছিল, 5-6টা মাত্র ঠোঙা ছিল। তাদের প্রত্যেকটা থেকে 2টোর বেশি তুলে নেবার কোনো উপায় ছিল না, কারণ তাহলে হাটে হাঁড়ি ভেঙে যাবার তুমুল সম্ভাবনা। পণ্ডিতজি ভাবলেন, এতে আর কি হবে, লাভের মধ্যে ক্ষুধা আরও প্রবল হবে, অর্থাৎ বাঘ রক্তের স্বাদ পাবে, যা তো যাবে পেটও ভরবে না। তিনি নিজের জায়গায় গিয়ে বসলেন, কিন্তু মুহূর্ত পরেই ক্ষুধা আবার চাড়া দিয়ে উঠল। ভাবলেন, কিছু উপশম তো হবেই, খাবার যত কমই হোক, খাবার তো। উঠে গিয়ে মিষ্টি বের করে প্রথমে যেই লাড্ডু মুখে দিয়েছেন অমনি দেখলেন ফেরিওয়ালা তেলের কুপি জ্বালিয়ে পা চালিয়ে আসছে। সে এসে পড়ার আগেই মিষ্টিগুলো শেষ করে ফেলাই ছিল কর্তব্য। একসঙ্গে 2টো মিষ্টি মুখে পুরে দিলেন এবং চিবোতে চিবোতেই সেই নিশাচর আরও 10 পা এসে গেল। এবার তিনি একসঙ্গে 4টে মিষ্টি মুখে পুরলেন এবং তা আচ্ছিবনো অবস্থাতেই গলাধ্যকরণ হলো। তখনও আরও 6টা মিষ্টি পড়েছিল এবং ফেরিওয়ালাও গেট পর্যন্ত এসে গিয়েছিল। তিনি পুরো মিষ্টিটাই মুখে ফেলে দিলেন। এবার না পারেন চিবোতে, না পারেন ওগরাতে। সেই শয়তান মোটর গাড়ির মতো কুপির আলো ফেলতে ফেলতে ছুটে আসছিল। যখন সে একেবারেই সামনে এসে পড়ল, পণ্ডিতজি দ্রুত সমস্ত মিষ্টিটাই গিলে ফেললেন।
যখন সে একেবারেই সামনে এসে পড়ল, পণ্ডিতজি দ্রুত সমস্ত মিষ্টিটাই গিলে ফেললেন। কিন্তু পণ্ডিতজি তো আর কুমির নন, মানুষ। চোখে জল এসে গেল, গলা বন্ধ হয়ে গেল, শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি জোরে কাশতে শুরু করলেন। ফেরিওয়ালা তেলের কুপি তুলে ধরে বলল, এটা নিয়ে দেখুন, করতে চলেছেন উপবাস, তা এত প্রাণের ভয় আপনার? চিন্তা আবার কি? যদি প্রাণ চলেই যায় তাহলে তো সরকার ছেলেপুলের ভরণ পোষণের ব্যবস্থা করবে নাকি? পণ্ডিতজি এত রেগে গেলেন যে ইচ্ছে হলো এই পাজিকে খুব গালমন্দ করেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। বিনা বাক্যে কুপি নিয়ে মিছিমিছি এদিক ওদিক দেখে কুপি ফিরিয়ে দিলেন। ফেরিওয়ালা, আপনার কি এমন দরকার পড়ল যে সরকারের পক্ষ নিতে গেলেন? হয়তো কাল সারাদিন আলোচনা হলে রাত্রে কোনো একটা ফয়সলা হবে, তো ততক্ষণ তো আপনি চোখে সর্ষে ফুল দেখবেন। এই কথা বলে সে চলে গেল, আর পণ্ডিতজিও কিছুক্ষণ পর্যন্ত কেশে শুয়ে পড়লেন। 4 পরদিন সকাল থেকেই ব্যবসায়ীরা ব্যাপারটা নিয়ে মন্ত্রণা শুরু করলেন। ওদিকে কংগ্রেসিদের মধ্যেও আলোড়ন শুরু হয়ে গেল। শান্তি কমিটির কর্তা ব্যক্তিরাও কান খাড়া করে রইলেন। সাদা সিধা এই বানিয়াদের ভয় দেখানোর এই চমৎকার উপায় এসে গেছিল। পণ্ডিত সমাজ আলাদাভাবে এক সভা করলেন এবং সেখানে এই সিদ্ধান্ত হলো যে পণ্ডিত মোটেরামের রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়ার কোনো অধিকার নেই। আমাদের সঙ্গে রাজনীতির কী সম্পর্ক? মোট কথা, সারাদিন এইরকম বাদ বিবাদেই কেটে গেল এবং কেউই আর পণ্ডিতজির খবর করলেন না। লোকে খোলাখুলি বলতে শুরু করলো যে পণ্ডিতজি সরকারের কাছ থেকে 1000 টাকা নিয়ে এই অনুষ্ঠান করছেন। বেচারা পণ্ডিতজির রাতটা তো কোনো রকমে এপাশ ওপাশ করে কাটল, কিন্তু উঠতে গিয়ে মনে হলো শরীরে প্রাণ নেই। দাঁড়াতে গিয়ে চোখে অন্ধকার দেখলেন, মাথা ঘুরতে লাগলো, পেটের মধ্যে বসে কেউ যেন কুড়ে কুড়ে খাচ্ছে। রাস্তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিলেন, কিন্তু কই, কেউ তো তাকে সাদাসাদি করতে আসছে না। সন্ধ্যা পোষণার সময়টা এই প্রতীক্ষাতেই কেটে গেল। এই সময় পুজো করে প্রতিদিন তিনি কিছু খেয়ে নিতেন। আজ এখনও মুখে জল পর্যন্ত ওঠেনি। কে জানে কখন সেই শুভ মুহূর্ত আসবে। স্ত্রীর উপর তার খুব রাগ হতে লাগলো। সে নিশ্চয়ই রাত্রে ভরপেট খেয়ে শুয়েছিল, এখন তার জলখাবার খাওয়াও হয়ে গিয়ে থাকবে। তবুও একবার ভুলেও এদিকে উঁকি দিয়ে দেখছে না লোকটা মরে গেছে না বেঁচে আছে। কথা বলার অছিলায় কি কিছু মোহনভোগ বানিয়ে নিয়ে আসতে পারে না? কিন্তু তার কি কোনো চিন্তা আছে? টাকা নিয়ে রেখে দিয়েছে, তারপর আবার যা পাওয়া যাবে তাও রেখে দেবে। আমাকে খুব বুদ্ধু বানালো। মোদ্দা কথা, সারাদিন পণ্ডিতজির প্রত্যাশায় কাটল, কিন্তু কোনো মধ্যস্থের দেখা পাওয়া গেল না। লোকের মনে যে সন্দেহের সৃষ্টি হয়েছিল যে পণ্ডিতজি কিছু নিয়ে এই তামাশা করছেন, স্বার্থের বশীভূত হয়ে এই ভণ্ডামি দেখাচ্ছেন, সেটাই মধ্যস্থতা করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। 5 রাত 9টা বেজে গিয়েছিল। ব্যবসায়ী সমাজের নেতা শেঠ ভন্দুমল দৃঢ়তার সঙ্গে বললেন, মেনে নিলাম যে পণ্ডিতজি স্বার্থবশেই এই অনুষ্ঠান করছেন, কিন্তু তাতে তো তাঁর কষ্ট কিছু কম হচ্ছে না। অন্ন জল গ্রহণ না করলে প্রাণী মাত্রকেই কষ্ট সইতে হয়। একজন ব্রাহ্মণ আমাদের জন্য অন্ন জল ছেড়ে দেবেন আর আমরা পেট ভরে খেয়ে আরামে নিদ্রা দেব, এটা ধর্মবিরুদ্ধ ব্যাপার। তবে তিনি যদি ধর্মবিরুদ্ধ কোনো আচরণ করে থাকেন তাহলে তার দণ্ড তাঁকে ভোগ করতে হবে। আমরা কেন আমাদের কর্তব্য থেকে সরে যাব? কংগ্রেসের সম্পাদক ভারী গলায় বললেন, আমার যা কিছু বলার ছিল আমি বলেছি। আপনারা সমাজের অগ্রগামী অংশ, আপনারা যা স্থির করবেন আমরা তা মেনে নেব। চলুন, আমিও আপনাদের সঙ্গে যাব। পুণ্য কাজের কিছু অংশে আমারও প্রাপ্য হবে। তবে একটা অনুরোধ করব, আমি ওর সঙ্গে 1 মিনিট কথা বলতে চাই। আপনারা গেটে দাঁড়িয়ে থাকবেন, আমি যখন ওখান থেকে ফিরে আসব তখন আপনারা যাবেন। এতে কি আপনাদের কারুর কোনো আপত্তি আছে? প্রার্থনা মঞ্জুর হয়ে গেল। সম্পাদক মহাশয় অনেক দিন পুলিশ বিভাগে ছিলেন। মানব চরিত্রের দুর্বলতার কথা তিনি জানতেন। তিনি সোজা বাজারে গিয়ে 5 টাকার মিষ্টি কিনলেন, তাতে বেশি করে গোলাপ জল দেবার ব্যবস্থা করলেন। তারপর তাকে রূপোর তবকে মুড়ে একটা ঠোঙায় করে নিয়ে রুষ্ট ব্রহ্মদেবের পুজো করতে চললেন। সঙ্গে একটা কুঁজোতে নিলেন ঠান্ডা কেওড়া দেওয়া জল। দুটো জিনিসেরই সুবাস হাওয়ায় উঠছিল। সুবাসের উত্তেজিত করার ক্ষমতা যে কত তা আর কে না জানে। এর দ্বারা ক্ষুধা নিজেই ক্ষুধার্ত বোধ করে, আর ক্ষুধার্ত যারা তাদের তো কথাই নেই। পণ্ডিতজি তখন মাটির উপর অচৈতন্যের মতো পড়েছিলেন। রাত্রে তো কিছুই খাওয়া হয়নি। 5-10টা
ছোট ছোট মিষ্টিতে আর কি হয়। দুপুরেও কিছু জোটেনি, আর এই বেলাতেও ভোজনের সময় পার হয়ে গিয়েছিল। ক্ষুধায় এখন আর আশার বেকুলতা ছিল না, ছিল নিরাশার শিথিলতা। সমস্ত শরীর নেতিয়ে পড়েছিল তাঁর, এমনকি চোখ পর্যন্ত খুলছিলেন না। তিনি বারবার চোখ খোলবার চেষ্টা করছিলেন, কিন্তু চোখ আপনা থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল। ঠোঁট শুকিয়ে গিয়েছিল। প্রাণের কোনো চিহ্ন যদি থেকে থাকে তো তা ছিল ধীর কোঁকানোর শব্দে। তিনি জীবনে কখনো আর এমন সংকটে পড়েননি। বদহজমের শিকার তাকে মাসে 2-4 বার হতে হয়েছে। তিনি তা হরিতকি ও অন্যান্য ওষুধের সাহায্যে সারিয়েও ফেলতেন, কিন্তু অজীর্ণ অবস্থাতেও এমন কখনো হয়নি যে তাকে খাওয়া বন্ধ করে দিতে হয়েছে। শহরের অধিবাসীদের, শান্তি কমিটির লোকেদের, সরকারকে, ভগবানকে, কংগ্রেসীদের এবং ধর্মপত্নীকে তিনি প্রাণ ভরে গালি দিয়ে নিলেন। কারুর কাছ থেকেই আর কোনো আশা ছিল না। এখন তাঁর এমন শক্তিও ছিল না যে নিজে উঠে বাজারে যাবেন। তিনি স্থির নিশ্চয়ই হয়েছিলেন যে সেই রাত্রেই তার প্রাণ পাখি উড়ে যাবে। জীবনসূত্র তো আর এমন কিছু একটা মোটা কাঁচি নয় যে যত খুশি টানাটানি করা হোক না কেন তা কোনো মতেই ছিঁড়বে না। সম্পাদক মহাশয় ডাকলেন, শাস্ত্রীজি। মোটেরাম শুয়ে শুয়েই চোখ খুললেন। তার সেই চোখে এমন করুণ বেদনা মাখানো ছিল যেন কোনো বালকের হাতে মিষ্টি কাক নিয়ে পালিয়েছে। সম্পাদক মশাই ঠোঙার মিষ্টি সামনে রেখে কুজোর উপর একটা বাটি উপুর করে রাখলেন। তারপর এমনিতেই বললেন, তা এখানে কতদিন পড়ে থাকবেন? খাদ্যের সুবাস পণ্ডিতজির ইন্দ্রিয়ের উপর সঞ্জীবনী সুধার কাজ করছিল। পণ্ডিতজি উঠে বসে বললেন, দেখুন কবে পর্যন্ত মিটমাট হয়। সম্পাদক, ওই মিটমাট টিটমাট কিছু হবে না। আজ সারাদিন সভা চলেছে, কিছুই ঠিক হয়নি। কাল সন্ধ্যায় কখন লাট সাহেব আসবেন সেই পর্যন্ত কে জানে আপনার দশা কী হবে। আপনার চেহারা তো একেবারে বিবর্ণ হয়ে গেছে। মোটেরাম, আমার মৃত্যু যদি এখানেই লেখা থাকে তবে কে আটকাবে? আচ্ছা, এই ঠোঙায় কি কালাকান্দ আছে? সম্পাদক, হ্যাঁ, নানা রকমের মিষ্টি আছে। আমার এক আত্মীয়ের বাড়িতে তত্ত্ব পাঠাবার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। মোটেরাম, তাই এতে গন্ধ বুরবুর করছে। ঠোঙার মুখটা একটু খুলুন তো। সম্পাদক মশাই মুচকি হেসে ঠোঙা খুলতেই পণ্ডিতজি চোখ দিয়েই ভোজন শুরু করলেন। অন্ধ দৃষ্টি ফিরে পেলেও বোধহয় পৃথিবীকে এত তৃষ্ণাতুর নয়নে দেখে না। মুখ জলে ভরে এলো। সম্পাদক বললেন, আপনার ব্রত না থাকলে 2-4টে মিষ্টি আপনাকে চাখাতাম। 5 টাকা সের দাম দিয়েছি। মোটেরাম, তাহলে তো খুবই ভালো হবে, আমি অনেকদিন কালাকাঁদ খাই না। সম্পাদক, তা আপনিও তো গায়ে পড়ে ঝঞ্ঝাট ঘাড়ে নিলেন। প্রাণী যদি না থাকে তবে ধন কোন কাজে আসবে? মোটেরাম, কি করব, ফেঁসে গেছি। জানেন তো, আমি এত মিষ্টি দিয়ে জল খাবার খেতাম। হাত দিয়ে মিষ্টির ঠোঙাটা ধরে, ভোলার দোকানের বোধহয়। সম্পাদক, 2-4টে চেখে দেখবেন? মোটেরাম, কি চাকবো, ধর্মসংকটে পড়ে গেছি। সম্পাদক, আরে ছাড়ুন তো, এতে যে আনন্দ পাবেন তা 1,00,000 টাকাতেও পাবেন না। কে আর কাকে বলতে যাচ্ছে? মোটেরাম, বলুক না, এ শর্মা কাউকে পরোয়া করে না। আমি এখানে অন্ন জল ছাড়া মরছি, অথচ কারুর কোনো ভ্রুক্ষেপ নেই। তাহলে আমার আবার কিসের ভয়? দিন, এদিকে ঠোঙা দিন। যান, সবাইকে বলে দিন শাস্ত্রীজি ব্রত ভেঙে ফেলেছেন, ব্যবসা বাজার গোল্লায় যাক, এদিকে কারুর চিন্তা নেই। যখন ধর্মই নেই তখন আমি কি শুধু ধর্মের ঠিকাদারি করব? এই কথা বলে পণ্ডিতজি তার দিকে ঠোঙা টেনে নিয়ে এমনভাবে হাত চালাতে লাগলেন যে মুহূর্তের মধ্যে ঠোঙা অর্ধেক হয়ে গেল। শেঠজিরা এসে গেটে অপেক্ষা করছিলেন। সম্পাদক মশাই গিয়ে বললেন, একটু গিয়ে মজাটা দেখুন। আপনাদের বাজারও আর খোলা রাখতে হবে না, খোসামতো করতে হবে না। আমি সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছি। কংগ্রেসের জোর হলো এখানেই। চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল। লোকে এসে দেখল পণ্ডিতজি মিষ্টির সদ্ব্যবহারে এমন তন্ময় হয়ে রয়েছেন যেন কোনো মহাত্মা সমাধিতে মগ্ন। বন্ধুমল বললেন, পণ্ডিতজিকে প্রণাম। আমরা তো আসছিলামই, এত তাড়াতাড়ি করলেন কেন? এমন রাস্তা বলে দিতাম যে আপনার প্রতিজ্ঞাও ভঙ্গ হতো না, অথচ কার্যও সিদ্ধ হতো। মোটে, আমার কার্যসিদ্ধ হয়ে গেছে। রাশি রাশি টাকাতেও এ অলৌকিক আনন্দ পাওয়া সম্ভব নয়। যদি কিছু শ্রদ্ধা থাকে তাহলে এই দোকানেরই আরও অনেকটা মিষ্টি আনিয়ে দাও। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন মুন্সী প্রেমচন্দের গল্প সত্যাগ্রহ। কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানান।
আর ভালো লেগে থাকলে একটু লাইক আর শেয়ারের অনুরোধ যথারীতি। নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পে আড্ডায় রৌহিনের পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই চলে আসব। ভালো থাকুন, পড়া ও শোনায় থাকুন। আজ আসি।